সৌদি আরবে কর্মসংস্থান সংকটে বাংলাদেশিরা ৩ মাসের আকামায় কাজ পাওয়ার আগেই হারাচ্ছেন বৈধতা। মালয়েশিয়ায় আটক ৩৭৭। পাকিস্তানের বেলুচিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১১, খাইবার পাখতুনখোয়ায় ৬ সেনা এবং ইরান সীমান্তে প্রাণ গেল ৫ জনের। চীনে ৬ বছর পর সামরিক কুচকাওয়াজ, শহর জুড়ে সাজ সাজ রব। অংশ নিলেন পুতিন ও কিম সহ ২৬ দেশের শীর্ষ নেতা। এবং গাজার আল সাবরায় ইসরায়েলের তীব্র আক্রমণ, ত্রাণপ্রার্থী ৩২ জন সহ নিহত ১০৫, অনাহারে মৃত্যু বেড়ে ৩৬১। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনা বলে নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। কর্মসংস্থানের সংকটে সৌদি আরব প্রবাসী বাংলাদেশিরা, এছাড়া ৩ মাসের আকামা চালু হওয়ায় কাজ পাওয়ার আগেই অবৈধ হয়ে যাচ্ছেন অনেকেই, যা শ্রম বাজারের জন্য অশনি সংকেত বলে মনে করছেন প্রবাসীরা। সৌদি আরবের দাম্মাম থেকে মুখলিসুর রহমান অভির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। তেল সমৃদ্ধ বিশাল মরুভূমির দেশটিতে ৩০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশিদের বসবাস। কিন্তু সৌদিতে নতুন আসা প্রবাসীরা ভালো নেই। চাহিদার তুলনায় দ্বিগুণ লোক আসায় দেখা দিয়েছে কর্মসংস্থানের সংকট। তার উপর ২০২৩ ও ২৪ সালের পর যারা ফ্রি ভিসায় এসেছে তাদের সমস্যা আরও বেশি। মাত্র ৩ মাস তাদের আকামার মেয়াদ। কাজ পাওয়ার আগেই অনেকে অবৈধ হয়ে যাচ্ছেন। এতে চরম হতাশা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এছাড়া সাপ্লাই কোম্পানিতে কাজের কথা বলে সৌদিতে নিয়ে এলেও লাপাত্তা হয়ে যান দালালরা। ২ বছরের কাজের চুক্তি থাকলেও কাজের কোনো সুযোগ দিচ্ছে না অনেক কোম্পানি। দালাল টাকা পয়সা সব লুটে বুটে খায়, আমাদের সাপ্লাই কোম্পানিতে দিয়ে দিছে। সেই কোম্পানি আমাদের কোনো রিস্ক নিচ্ছে না। এখন বলতেছে যে তোমাদের টাকা দিয়ে তোমরা নিজের ইচ্ছা মতন চলে যাও। আমাদের ২ বছর কন্ট্রাক্ট শেষ। আমাদেরও কোনো কিছু নেই, শুধু এই ভিসার ম্যাপটাই আছে, তাছাড়া কোনো আকামাই পাইনি। জেনে বুঝে প্রবাসে আসা এবং তার কাজের প্রশিক্ষণ নেয়ার পরামর্শ দেন ভুক্তভোগীরা। অনেকে আসে যে ফ্রি ভিসা ৩ মাসের আকামা দেয়, অনেকে কাজ পায় না। অনেক মানুষ ভুক্তভোগী। আমার কাছে প্রায় অনেক লাখ লোক আসে যে একটা কাজ দেন, আইসা কাজ পায় না। আগে জেনে শুনে একটা ভালো কোম্পানি দেখে আসেন, এভাবে আইসেন না। আসলে পরে তার মাধ্যমে আসেন, তারাও খোঁজখবর নেয়, টাকাও দিতেছে না। ৩ মাস পরে ওদেরকে মানে কি যাবে, কই যাবে। টেকনিশিয়ান কাজ শিখে আসুক, যেমন ফেব্রিকেটর, পাইপ ফিটার, বাংলাদেশে অনেক প্রকারের কাজ শেখানো হয়। কাজ শিখে আসলে এদেশে কাজ আছে, কিন্তু হেল্পারে আসলে এদেশে কোনো কাজ নাই। হেল্পারের ডিমান্ড অনেক কম। যে কোনো একটি কাজ শিখে দক্ষ হয়ে প্রবাসে গেলে তা শুধু দুর্ভোগই কমাবে না, দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াবে। বিনিয়ামিন, আরটিভি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে গতরাতে জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। সেখান থেকে ৭৭০ বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেন, সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বিদেশিরা জড়ো হয়ে কিছু একটা করছেন। ৩ সপ্তাহ ধরে স্থানীয় অনেকে এমন অভিযোগ করছেন। এর ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ১০:৩০ পর্যন্ত ৩ ঘণ্টা অভিযান চালানো হয়। পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে পৃথক ৩টি সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এর মধ্যে বেলুচিস্তানের কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত ১১ জন। সমাবেশ শেষে বের হওয়ার সময় পার্কিং এলাকায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে। এদিকে বেলুচিস্তান প্রদেশে ইরানের সীমান্তবর্তী এলাকায় আরও ৫ জন নিহত হয়েছে। এই হামলায় বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জড়িত বলে ধারণা কর্তৃপক্ষের। অন্যদিকে মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় নিহত হয়েছে ৬ সেনা সদস্য। হামলার পরপরই জড়িতদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান শুরু করেছে সেনাবাহিনী। ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় ভেনেজুয়েলা থেকে আসা একটি মাদকবাহী নৌকার অন্তত ১১ জন নিহত হয়েছেন। এতে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি। মঙ্গলবার হোয়াইট হাউসে এ তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিহতরা ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ট্রেন দে আরাগুয়ার সদস্য ছিল। মাদক কারবারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্যাংটিকে মদত দিচ্ছেন বলেও দাবি করেন ট্রাম্প। গেল ফেব্রুয়ারিতে ট্রেন দে আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।
6 বছর পর চীনের রাজধানী বেইজিংয়ে বুধবার অনুষ্ঠিত হয়েছে সামরিক কুচকাওয়াজ। জাপানের আত্মসমর্পণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির 80 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠান ঘিরে শহর জুড়েই সাজসজ্জা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আয়োজনে এই কুচকাওয়াজে অংশ নিয়েছেন 26 দেশের শীর্ষ নেতারা। ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও। বিশ্ব নেতাদের সামনে নিজেদের নতুন প্রযুক্তির সামরিক দক্ষতার জানান দিয়েছে দেশটি। বিস্তারিত বিনিয়ামিনের রিপোর্টে। বেইজিংয়ে অনুষ্ঠিত বৃহৎ সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। বুধবার এই কুচকাওয়াজে এসে হাত মিলিয়ে একসঙ্গে লাল গালিচায় পা রাখেন এই তিন নেতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের 80 বছর পূর্তিকে ঘিরে এ আয়োজন করে চীন। ঐক্যের প্রতীক হিসেবে এ কুচকাওয়াজ প্রদর্শনীর আয়োজন করেছে বেইজিং। সেখানে কিমের উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে কখনোই শি ও পুতিনের সঙ্গে একই মঞ্চে দেখা যায়নি তাকে। কিম জং উনের সঙ্গে তার মেয়ে কিম জু এই অনুষ্ঠানে অংশ নেয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং মিয়ানমারের সেনাপ্রধান মিং অংলাই। তবে কোনো বড় পশ্চিমা দেশের নেতাকে সেখানে দেখা যায়নি। কুচকাওয়াজের ভাষণে যুদ্ধের বদলে শান্তি ও সমঝোতার পথ বেছে নেওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট শি জিনপিং। ধ্বংস ও হত্যাযজ্ঞের ইতিহাস ফিরিয়ে আনতে না চাইলে যুদ্ধের শেকড় নির্মূল করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এদিকে পুতিন ও কিমকে সঙ্গে নিয়ে কুচকাওয়াজ প্রদর্শন ভালোভাবে নেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানান তিনি। সেখানে তিন নেতার নামে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও তোলেন ট্রাম্প। শি জিনপিংয়ের ব্যস্ত কূটনৈতিক সপ্তাহের চূড়ান্ত ধাপ ছিল এই বর্ষপূর্তির আয়োজন। এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তিনি বিভিন্ন দেশের নেতাদের আতিথেয়তা দেন। সেখানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দমননীতি চালানোর অভিযোগ করেন শি জিনপিং। এবারের সামরিক মহড়ায় বেশ কয়েকটি নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে চীন। এর মধ্যে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, একাধিক রকেট নিক্ষেপ ব্যবস্থা এবং মানববিহীন যুদ্ধ বিমান বা স্টেলথ ড্রোন প্রদর্শিত হয়েছে। এছাড়াও সেখানে ছিল হাইপারসনিক গ্লাইড ভেহিকল, YJ-21 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল এবং JL-3 সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল। মহড়ায় সবচেয়ে বেশি নজর কাড়ে নতুন ডংফেং 5C আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল ICBM। দেশটির সামরিক সক্ষমতা ও নতুন প্রযুক্তি দেখতে অনুষ্ঠানে এসেছিল প্রায় 50,000 দর্শক। বিনিয়ামিন, RTV। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার বিখ্যাত সবুজ বুলেটপ্রুফ ট্রেনে চড়ে আবারও আলোচনায়। ভিয়েতনাম, রাশিয়া ঘুরে এবার তার গন্তব্য ছিল চীন। তার এই সফর ঘিরে চলছে ব্যাপক জল্পনা। আরও জানাচ্ছেন বিনিয়ামিন। বিশ্বজুড়ে পরিচিত কিম জং উনের সিগনেচার ট্রেন সবুজ, বুলেটপ্রুফ এবং ধীরগতির, কিন্তু ভেতরে রাজকীয়। এবার সেই ট্রেনে চড়েই বের হয়েছিলেন চীন সফরে। সোমবার পিয়ংইয়ং থেকে যাত্রা শুরু করেন কিম। পরদিনই সীমান্ত অতিক্রম করে প্রবেশ করেন চীনের ডাংডং শহরে। চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসের প্যারেডে অংশ নিতে তার এ সফর। শি জিনপিংয়ের আমন্ত্রণে প্যারেডে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ আরও বিশ্ব নেতারা। তবে কিমের ট্রেন চেপে ভ্রমণের এই অভ্যাস শুধু ব্যক্তিগত পছন্দই নয়, এর পেছনে রয়েছে পারিবারিক ইতিহাস। তার বাবা কিম জং ইল ছিলেন বিমানে ভীত। সেই ভয় থেকেই তিনি আজীবন ট্রেনে ভ্রমণ করেছেন। বাবার সেই রীতি ধরে রেখে বিদেশ সফরে ট্রেনকে নিজের প্রধান যান হিসেবে বেছে নিয়েছেন কিম জং উন। তার এই ট্রেন সফর কোনো সাধারণ যাতায়াত নয়, এটি যেন এক চলন্ত দুর্গ। ট্রেনটির গতি ঘন্টায় কেবল 60 কিলোমিটার হলেও নিরাপত্তা যেন পুরো যুদ্ধের প্রস্তুতি। ভেতরে ব্যক্তিগত অফিস সহ বৈঠক কক্ষ, বেডরুম, এমনকি রয়েছে 5 তারকা রেস্টুরেন্টও। এই ট্রেনে চড়ে পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া গেলেও 2018 সালে ট্রাম্পের সঙ্গে সিঙ্গাপুরের বৈঠকে বেছে নিয়েছিলেন উড়োজাহাজ। তবে এবার তিনি আবারও ফিরলেন সেই পুরনো ট্রেন যাত্রায়। এটি একদিকে যেমন তার নিরাপত্তা নিশ্চিত করে, অন্যদিকে তৈরি করে রাষ্ট্রনায়ক সুলভ এক পরিচয়ও। কিম জং উনের এ ট্রেন কেবল একটি ভ্রমণযানী নয়, এক প্রকার কূটনৈতিক মঞ্চ হিসেবেও কাজ করছে বলে মন্তব্য বিশ্লেষকদের। বিনিয়ামিন, RTV।
গাজার সর্ববৃহৎ নগর দখল করতে তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের সেনাদের হামলায় অন্তত ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ত্রাণ নিতে এসে মৃত্যু হয়েছে ৩২ জনের। মঙ্গলবারের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার ঘনবসতিপূর্ণ আল সাবরা এলাকায়। এই এলাকায় গেল কয়েকদিন ধরে টানা আক্রমণ চালিয়ে যাচ্ছে আইডিএফ। এদিকে হত্যা ও নির্যাতনের পাশাপাশি কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে ফিলিস্তিনিদের জাতিগত নিধনে নেমেছে নেতানিয়াহু সরকার। খাবার না পেয়ে অঞ্চলটিতে মারা গেছে আরও ১৩ জন। যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।